হ্যালো বন্ধুরা, আজ আমরা যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তাতে আমাদের নায়িকা একটি ছোট মেয়ে, কিন্তু তার সৎ পরিবারের লোকেরা জোর করে তার বিয়ে দিয়ে দেয় এক অত্যন্ত ঠান্ডা নিষ্ঠুর মাফিয়ার সাথে। সেই মাফিয়া আর কেউ নয়, আমাদের ড্রামার নায়ক, সেই বিলিয়নিয়ার সিইও আঙ্কেল, যাকে সবাই ভীষণ ভয় পায়। কারণ গুজব আছে যে তার এমন একটি রোগ আছে যার কারণে সে হঠাৎ করে সাইকোর মতো ব্যবহার করতে শুরু করে এবং ডেভিলের মতো সবাইকে শেষ করে দেয়। আর তাই সৎ বোন ভয়ে আমাদের নায়িকার সাথে তার বর বদল করে নেয়, যাতে আমাদের নায়িকা সেই শয়তান আঙ্কেলের মুখোমুখি হতে হয়। আর এখন আমাদের নায়িকা কি অন্যদের মতো শয়তান আঙ্কেলের শিকার হবে, নাকি সেই শয়তান আঙ্কেলকে পোষা কুকুরের মতো বশ করে ফেলবে এবং সে তার প্রেমে পুরো পাগল হয়ে যাবে? এর জন্য তো আপনাদের পুরো ড্রামাটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমাদের ছোট্ট মেয়েটি দেখতে যতটা নিষ্পাপ সে ততটা নয়। তাই ড্রামাটিতে আপনারা অস্থির অস্থির দৃশ্য দেখতে পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক গল্পটি। গল্পের শুরুতে আমরা দেখি একটি বাড়িতে আগুন লেগে গেছে এবং সেই আগুনে একটি শিশু ও তার মা আটকে পড়েছিল। মেয়েটি কাঁদছিল। তখনই তার বাবা তাকে তুলে নিয়ে যায়, কিন্তু তার মাকে বাঁচায় না এবং হাসতে থাকে এবং বলে যে আমি এই দিনটিরই তো অপেক্ষা করছিলাম। এরপর পরের দৃশ্যে আমরা দেখি সেই মেয়েটি তার মায়ের ছবি দেখে কাঁদছিল। তখনই তার বাবা হাসতে হাসতে এসে বলে, নিংনিং, যদি তুমি এই কাগজগুলোতে সই করে দাও তাহলে এই আন্টি তোমার নতুন মা হয়ে যাবে। নিংনিংও সই করে দেয়। আন্টি খুশি হয়ে বলে, এখন থেকে রুহান পরিবারের সমস্ত সম্পত্তি আমাদের হলো। এরপর তারা হাসতে হাসতে কথা বলতে বলতে চলে যায় যে যদি আগে জানতাম তাহলে এর মাকে আগেই শেষ করে দিতাম। আমরা মাকে তো ওপরে পাঠিয়ে দিয়েছি, আর এখন একে বিদেশে পাঠিয়ে দেব। তখন আন্টি বলে, একে বিদেশে পাঠিয়ে কেন টাকা খরচ করতে হবে, একেও শেষ করে দিই। বাবা বলে, আমরা একে এত তাড়াতাড়ি শেষ করতে পারি না, নয়তো বাইরের লোকেরা সন্দেহ করবে। কিন্তু নিংনিং তাদের কথা শুনে ফেলে এবং সে দৌড়ে এসে তাদের মারতে শুরু করে যে তোমরা আমার মাকে মেরেছ। কিন্তু আন্টি ও সৎ বোন মিলে তাকে ধমকাতে শুরু করে এবং এখানে জানা যায় যে বাবার আগে থেকেই আন্টির সাথে প্রেমের সম্পর্ক ছিল। এমনকি তাদের সৎ মেয়ে ফেংও আছে। কিন্তু এসব শুনে নিংনিং খুব রেগে যায়। এরপর আমরা 10 বছর পরের দৃশ্যে দেখি যেখানে নিংনিং বড় হয়ে গেছে এবং সেই হলো আমাদের আজকের ড্রামার নায়িকা। আর সে বসে একটি এক্সপেরিমেন্ট করছিল। তখনই কাজের লোক এসে বলে, মালিক তোমাকে নিচে ডেকেছেন, এসে বিয়ের পোশাক পরে দেখো। যদি তুমি নিচে না আসো তাহলে তুমি রাতে খাবার পাবে না। যার উত্তরে নিংনিং কিছু না বলে হঠাৎ করে তার উপর পাউডার ছুঁড়ে মারে, যার ফলে কাজের লোকটি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে। নিংনিং বলে, এই মহিলা কত বকবক করে। এরপর যখন সে নিচে আসছিল তখন সে তার পরিবারের লোকদের কথা শুনতে পায়, যেখানে তার বাবা বলছিল, আমরা তাং পরিবারকে অসন্তুষ্ট করার ঝুঁকি নিতে পারি না। তোমার আর নিংনিংয়ের একসাথে তাং পরিবারের সাথে বিয়ে ঠিক হয়েছে। ফেং বলে, আমি তো ইউনের সাথে বিয়ে করব, তার শয়তান আঙ্কেলের সাথে করব না। তখন বাবা বলে, মিস্টার তাং পুরো তাং পরিবারের বস, তাকে কেউ কিভাবে মানা করতে পারে? তখন সৎমা বলে, মিস্টার তাং যদিও খুব ধনী এবং শক্তিশালী, কিন্তু সে খুব নিষ্ঠুর এবং নির্দয়, একজন জীবন্ত শয়তান। আজ পর্যন্ত কেউ তার হাত থেকে বাঁচতে পারেনি। তাহলে আমরা আমাদের প্রিয় মেয়েকে সেই জীবন্ত নরকে কিভাবে পাঠাতে পারি? এরপর নিংনিং নিচে এসে কালো পোশাকটি দেখতে চায়। তখন ফেং বলে, নিংনিং, তোমার কালো পোশাকটি পছন্দ হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে ওটাই দিচ্ছি, কারণ আমার ওপর তো সাদা বেশি মানায়। এবং সে নিজে সাদা পোশাকটি নিয়ে নেয় আর নিংনিং কালো পোশাকটি নিয়ে যায়। এদিকে আমরা আমাদের নায়ক মিস্টার তাংকে দেখি, যার সামনে একজন লোক হাঁটু গেড়ে বসে বলছিল যে প্লিজ মিস্টার তাং, আমাকে ক্ষমা করে দিন, আমার 1 মিলিয়নের জন্য আপনাকে ধোঁকা দেওয়া উচিত হয়নি। সে নিজের জীবনের ভিক্ষা চাইছিল, কিন্তু মিস্টার তাং তার হাতে থাকা সিগারেট নিচে ফেলে দেয় এবং পলিথিন নিয়ে সেখানেই তার কাজ শেষ করে দেয়। এরপর সে বলে, আমার গ্যাংয়ে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই, এবং হাত পরিষ্কার করতে করতে তার দেহ সরিয়ে ফেলার জন্য বলে। তখনই সহকারী জানায় যে বস, আপনি কি আপনার কনেকে নিতে যাবেন না? কারণ বয়স্করা চান আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিন। মিস্টার তাং বলে, আমি শুধু এই ব্যবস্থা করা বিয়েতে হ্যাঁ বলেছি, এর মানে এই নয় যে আমি সেই মেয়েটিকে নিজে নিতে যাব। যদি সেই মেয়েটি আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকেও ওপরে পাঠাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। এর পরের দৃশ্যে আমরা দেখি
অনেকগুলো গাড়ি আসছে। দুদিক থেকে আলাদা আলাদা গাড়ি আসছিল, একদিকে কালো গাড়ির দল এবং অন্যদিকে লাল গাড়ির দল। আর দেহরক্ষীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, যাদের হাতে অনেক দামি উপহার ছিল। এই সবকিছু নিয়ে তারা রুহান পরিবারের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তখনই গেট খুলে দুই কোণে বেরিয়ে আসে। এখানে নিংনিং তার কালো পোশাকে যাচ্ছিল। তখনই ফেং তার হাত ধরে বলে, বোন, তুমি ভুল দিকে যাচ্ছ। তোমার বিয়ের গাড়ি লাল গাড়িটি নয়, কালো গাড়িটি। নিংনিং ইচ্ছে করে বলে, আমার তো লাল গাড়িটি পছন্দ হচ্ছে। সৎমা বলে, তাতে কি আসে যায়, কারণ তোমার হবু বরের গাড়ি তো কালো। নিংনিং বলে, ঠিক আছে, আমি কালো গাড়িতে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। সবার আগে আমাকে আমার মায়ের ধূপের রেসিপিটি চাই। সৎমা বলে, সেটা তো আমরা ফেংকে দিতে যাচ্ছিলাম। নিংনিং বলে, সৎমা, ভুলে যেও না, তুমি আমার মায়ের সেই জিনিসটি চুরি করেছিলে এবং তুমি লুকিয়ে তোমার মেয়েকে দিতে চাইছিলে। যদি তোমরা রাজি না হও তাহলে আমি লাল গাড়িতেই যাব। দেখে নাও সৎবোন, তোমার কোনো সমস্যা না হয়। তারা বলে, দাঁড়াও, আমরা তোমাকে এখনই দিচ্ছি। রেসিপিটি পেতেই নিংনিং বলে, আমার রুহান গ্রুপের 20% শেয়ারও চাই। বাবা বলে, তুমি পাগল হয়ে গেছো, আমরা তোমাকে শেয়ার কেন দেব? নিংনিং বলে, তাহলে তোমরা নিজেই দেখে নাও, নয়তো আমি সেই মিস্টার তাংকে বিয়ে করব না। বাবা ভাবে, যদি এর বিয়ে সেই নিষ্ঠুর লোকটির সাথে হয়ে যায় তাহলে 20% শেয়ার কি, এ তো আমাদের এর থেকেও বেশি টাকার লাভ করাতে পারে। এরপর নিংনিং চলে যেতে চাইছিল, তখন বাবা তাকে 20% শেয়ার দিয়ে দেয়। নিংনিং বলে, তোমাদের কি মনে হয়েছিল আমি কি জানি না যে তোমরা আমার মাকে মেরেছিলে? তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার মনে আছে সব? সে বলে, তোমরা ডাক্তারকে দিয়ে আমাকে হিপনোটাইজ করানোর চেষ্টা করেছিলে যাতে আমার স্মৃতি চলে যায়, কিন্তু দুঃখের বিষয় আমার উপর কোনো কৌশলী কাজ করেনি। এবং এরপর সে স্টাইল করে গিয়ে কালো গাড়িতে বসে পড়ে। সৎমা বলে, মানে এত বছর ধরে নিষ্পাপ হওয়ার নাটক করছিল। এরপর ফ্যাং হাসতে হাসতে গিয়ে লাল গাড়িতে বসে পড়ে। তখন মিস্টার তাংয়ের সহকারী তাকে ফোন করে জানায় যে আপনার এবং ইউনের কনে বদল হয়ে গেছে, কারণ ফ্যাং আপনাকে বিয়ে করতে মানা করে ইউনকে বিয়ে করতে যাচ্ছে। মিস্টার তাং বলে, আমার কিছু যায় আসে না কে কাকে বিয়ে করে, এমনিতেই আমার জন্য তো শুধু নামেই বিয়ে। এরপর ফ্যাং বলে, ইউন, আমার ভয় হচ্ছিল যে নিংনিং তোমার গাড়িতে না বসে পড়ে। ইউন বলে, চিন্তা করো না, যদি সে বসেই যেত আমি তাকে বের করে দিতাম। ফ্যাং বলে, তুমি আমার সাথে কত ভালো, কিন্তু তোমার দাদু কেন আমার বিয়ে তোমার আঙ্কেলের সাথে করাতে চেয়েছিলেন? ইউন বলে, কারণ দাদু চান আঙ্কেলের তাড়াতাড়ি বাচ্চা হোক, আর সে ভাবে তাই তো আমি বিয়ে করছি, কারণ আঙ্কেলের তো বাচ্চা হবে না আর আমি তাং পরিবারের একমাত্র উত্তরাধিকারী হয়ে যাব। এরপরের দৃশ্যে বলা হয় যে এখন দুই কনেকে আগুনের পাত্রের ওপর দিয়ে পার হতে হবে যাতে খারাপ ভাগ্য দূর করা যায়। আর ইউন ফ্যাংয়ের হাত ধরে তাকে আগুনের পাত্রের ওপর দিয়ে পার করিয়ে দেয়। এরপর ফ্যাং মজা করে বলে, নিংনিং, তুমি চেষ্টা করছো না কেন? কারণ তোমার হবু বর তো এখনো আসেনি। এবং সবাই মিলে তাকে উপহাস করতে শুরু করে যে কোথাও তুমি ভয় পেয়ে যাওনি তো? নিংনিং সবার কথা উপেক্ষা করে বলে, মনে হচ্ছে খারাপ ভাগ্য শেষ করার সত্যিই সময় এসে গেছে। এবং এরপর সে আগুনের ওপর কিছু পাউডার ছুঁড়ে মারে, যার ফলে আগুন খুব কম হয়ে যায় এবং সে আরাম করে তার ওপর দিয়ে পার হয়ে যায়। এটা দেখে সবাই অবাক ছিল। ফ্যাং যখন সেই আগুনের ওপর দিয়ে উকি মেরে দেখতে যাচ্ছিল, নিংনিং তখনই অন্য পাউডার ছুঁড়ে সেই আগুনকে খুব দ্রুত করে দেয় এবং ফ্যাং ভয়ে নিচে জ্ঞান হারিয়ে পড়ে। তখন নিংনিং বলে, আগুনের সাথে খেললে এমনই হবে, আর এখন তো সবাই জানতে পেরেছে যে কে সৌভাগ্য আর কে দুর্ভাগ্য। এটা শুনে ফ্যাং রাগে তাকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু সে হাত ধরে ফেলে এবং বলে যে আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করো, নয়তো এইবার আমার ভেতরের আগুন তোমাকে জ্বালিয়ে দেবে। তারপর সে চলে যেতে চাইছিল, কিন্তু ফিরে এসে বলে, আর একটি কথা, তাং পরিবারের নিয়ম অনুযায়ী তোমার আমাকে আন্টি বলা উচিত। এটা বলে সে হাসতে হাসতে ভেতরে চলে যায়। এসব শুনে ফ্যাংয়ের রাগ হচ্ছিল। তখন ইউন বলে, চিন্তা করো না, আমার আঙ্কেল এই ধরনের মেয়েদের ঘৃণা করেন, তাই তাং পরিবারে এর পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, আর তারপর দেখো আমরা এর কি অবস্থা করি। তখন মিস্টার তাং যাদের ভিডিও দেখছিল এবং বলে, কালো বিয়ের পোশাকটিকে দারুণ মানাচ্ছে, এবং তারপর সেই আগুনের দৃশ্যটি দেখে বলে, এই মেয়েটি তো অস্থির লাগছে, এবং এরপর সে স্টাইল করে তার গ্যাংয়ের সাথে যায়। এদিকে আমরা বিয়ের হলে দেখি একজন জানায় যে বস এখনো আসেননি। তখন আন্টি দাদুকে বলে, বাবা, আপনি তো জানেন মিস্টার তাংয়ের মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই, তবু আপনি জোর করে তার বিয়ে কেন দিচ্ছেন? দাদু বলেন, যদি সে তার কনেকে একা ছেড়ে দেয় তবে দেখো আমি তার সাথে কি করি। আন্টি এটা ভেবে খুশি হচ্ছিল যে ভাগ্যিস আমার ছেলের বিয়ে
এই দুর্বল ও অকেজো নিংনিং এর সাথে হচ্ছে না। ফ্যাং বলে, বোন, তোমার বর তো এখনো আসেনি। যদি তোমার বর না আসে তাহলে আমরা আগে বিয়ে করে নিই। তখন নিংনিং বলে, যতক্ষণ না বড়দের বিয়ে হবে ততক্ষণ ছোটদের কিভাবে হতে পারে। ইতিমধ্যে সহকারী এসে জানায় যে মনে হয় বস আসবেন না, আর বৃদ্ধ লোকটি বলেছেন, আপনি নিজে একাই বিয়ে করে নিন। এটা শুনে ইউন হাসতে শুরু করে এবং বলে, লিটল আন্টি, তোমাকে তো আঙ্কেল ছেড়ে দিয়েছেন। কিন্তু তখনই আমরা দেখি মিস্টার তাং তার সহকারী এবং দেহরক্ষীদের সাথে দাপুটের সাথে আসছে, আর যেই সে বিয়ের হলের ভেতরে আসে সেই সবাই তার জন্য রাস্তা ছেড়ে দেয়। এরপর মিস্টার তাং সোজা নিংনিং এর দিকে তাকিয়ে বলে, দুঃখিত, আমার দেরি হয়ে গেল। এদিকে দাদু তাকে দেখে খুব খুশি হন, কিন্তু ফেং এবং ইউনের মুখ আঁধার হয়ে যায়। এদিকে নিংনিং তাকে দেখে ভাবে, আচ্ছা, তাহলে এই সেই তাং পরিবারের জীবন্ত শয়তান যে তাং পরিবারের সব গুন্ডাকে সরিয়ে দিয়েছে এবং এমনকি নিজের ভাইকেও জেলে পাঠিয়েছে। তাহলে তো এই নিষ্ঠুর এবং ডেঞ্জারাস মাফিয়াকে আমি আমার কাজের জন্য ব্যবহার করব। এরপর সে তার হাত ধরে বলে, স্বামী। এটা শুনে মিস্টার তাং ভাবে, বেশিরভাগ লোক আমাকে দেখে ভয় পেতে শুরু করে, কিন্তু এই ছোট্ট মেয়েটির তো অনেক সাহস আছে। এদিকে ইউন বলে, আমার আঙ্কেল এমন মেয়েদের পছন্দ করেন না যারা তার সাথে লেপ্টে থাকার চেষ্টা করে, কারণ শেষবার যেই লোক তার সাথে এমন ব্যবহার করেছিল মিস্টার তাং তাকে সোজা নরকে পাঠিয়ে দিয়েছিলেন। ফেং খুশি হতে শুরু করে যে এখন তো নিংয়ের ও খবর করে দেবে, কিন্তু মিস্টার তাং নিজে নিংনিং এর হাত ধরে বলে, দুঃখিত বউ, আমি তোমাকে একটু অপেক্ষা করালাম। এটা শুনে নিংনিং মনে মনে ভাবে, আমি আমার নিষ্ঠুর শয়তানকে বশ করতে ভালো করেই জানি। এদিকে এসব দেখে ইউন হতবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। আমার আঙ্কেল তো মেয়েদের স্পর্শ করতেও পছন্দ করেন না, বিশেষ করে এর মতো দুর্বল মেয়েদের। এরপর নিংনিং ও মিস্টার তাং হাত ধরে স্টেজে যায়। এভাবে বিয়ে হওয়ার পর যেই নিংনিং রুমে আসে তখন সে দেখে পুরো বিছানা ফুল দিয়ে সাজানো, আর এটা দেখে সে তো গিয়ে বাচ্চাদের মতো ফুলগুলো বাতাসে ওড়াতে শুরু করে। তখনই তাং আসে এবং তাকে বিছানায় বসিয়ে তার মুখ ধরে বলে, তাহলে তুমি এইসব নাটক করছিলে এবং ইচ্ছে করে ফেংয়ের জায়গায় আমাকে বিয়ে করলে। নিংনিং বলে, কেন, আমার স্বামীর কি ভালো মেয়েদের পছন্দ? মিস্টার তাং বলে, তুমি আমাকে বিয়েতে খুশি করার যে নাটক করছিলে এমন নাটক করার আর দরকার নেই। মনে রেখো, তুমি মিস তাংয়ের মর্যাদা পেয়ে গেছো, কিন্তু সেই দম্পতি সুলভ জিনিস এবং প্রেম আমার কাছ থেকে আশা করো না। এর উত্তরে নিংনিং কিছু বলে না, কিন্তু সে বলে, যদি আমি বাইরের লোকেদের ধমক দিই তাহলেও কি তুমি আমাকে সমর্থন করবে? মিস্টার তাং বলে, আমি স্ত্রীকে বিয়ে করেছি, ঝামেলা সৃষ্টিকারীকে নয়। তখন নিংনিং একটি গোলাপ তুলে তার কাছে আসে এবং বলে, কিন্তু বাইরের লোকেদের সামনে আমি তোমার স্ত্রী তো, তাই আমি চাই সবাই জানুক যে কেউ মিস তাংয়ের সাথে ঝামেলা করতে পারবে না। মিস্টার তাং বলে, তাহলে তো দেখছো তুমি সেই গোলাপের মতো যার গায়ে কাঁটাও লেগে আছে। এবং এরপর মিস্টার তাং বলে, আমি এক এক করে তোমার সব কাঁটা তুলে দেব। এটা বলে মিস্টার তাং চলে যেতে লাগে। তখন নিংনিং জিজ্ঞেস করে, স্বামী, তুমি কোথায় যাচ্ছ? মিস্টার তাং বলে, অন্য রুমে ঘুমানোর জন্য। এবং সে ভাবে, অবশেষে আমি একটি ইন্টারেস্টিং মেয়ে পেলাম, একে এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া ঠিক হবে না। এদিকে নিংনিং ভাবে, আমি এমন তেমন কেউ নই যে তুমি সহজে আমার কাছ থেকে মুক্তি পাবে। তুমি যখন বিয়ে করেছো তখন তোমাকে আমার হাতিয়ার হতেই হবে। পরের দৃশ্যে আমরা দেখি মিস্টার তাংয়ের অদ্ভুত নেশা হচ্ছিল, কারণ তার ইনসমনিয়া রোগ আছে। তখনই নিংনিং বালিশ নিয়ে তার রুমে চলে আসে। এটা দেখে মিস্টার তাং জিজ্ঞেস করে, তুমি মাঝরাতে এখানে কি করছো? নিংনিং বলে, স্বামী, আমার একা ঘুম আসে না। এবং এরপর সে লাফিয়ে বিছানায় উঠে যায়। এরপর নিংনিং মিস্টার তাংকে স্পর্শ করতে করতে বলে, আলাদা আলাদা ঘুমানোর চেয়ে একসাথে ঘুমাই। কিন্তু মিস্টার তাং হঠাৎ করে তার হাত ধরে ফেলে এবং বলে, যাও এখান থেকে। কিন্তু নিংনিং ভাবে 3টে বেজে গেছে, কিন্তু মিস্টার তাং এখনো ঘুমায়নি। আমি শুনেছি মিস্টার তাংয়ের ইনসমনিয়া রোগ আছে। আর তখনই মিস্টার তাংয়ের শয়তানি রূপ বেরিয়ে আসে। আর এখানে নিংনিং বুঝতে পারে যে তার সম্পর্কে যে গুজব আছে তা সত্যি। এবং তারপর হঠাৎ করে নিংনিং তার উপর পাউডার ছুঁড়ে মারে, আর তখনই মিস্টার তাং একদম অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যায়। এরপর নিংনিং তাকে চাদর দিয়ে ঢেকে দেয় এবং বলে, স্বামী, ভালোভাবে ঘুমিয়ে যাও। এরপর সকালে আমরা দেখি ইউন দাদুকে বলছিল যে আঙ্কেলের তো কাল রাতেও ঘুম আসেনি। আমার মনে হয় না তার শরীর বেশি দিন সইতে পারবে, তাই প্লিজ দাদু, আপনি আমাকে তার সাহায্য করার জন্য কোম্পানির সভাপতি করে দিন। আন্টি বলে, বাবা, আমার ছেলে ইউন ঠিকই বলছে। আপনি কি চান না মিস্টার তাং তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিক? আর তার জন্য তো তাকে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়া দরকার। তখন দাদু বলতে যাচ্ছিলেন যে আমি ইউনকে ভারপ্রাপ্ত সভাপতি করে দেব, কিন্তু তখনই মিস্টার তাং এসে বলে, এর কোনো দরকার নেই। শেষবার এই ইউনকে যে প্রকল্পটি দেওয়া হয়েছিল
যাচ্ছিল তাতে সে ইতিমধ্যেই 5 মিলিয়নের ক্ষতি করেছে। যদি একে সভাপতি করে দেওয়া হয় তবে কোম্পানি তো ডুবেই যাবে। ইউন বলে, আঙ্কেল, আমার তো আপনার চিন্তা হচ্ছে। আপনি প্রতিদিন এত পরিমাণে কষ্ট করেন যে রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না। এমন হলে তো আপনার বাচ্চাও হবে না। আর তখন আন্টিও বলে, ইউনের আগের ওই প্রকল্পে ভুল হয়ে গিয়েছিল, এখন তো সে বড় হয়ে গেছে, এখন তো আর হবে না। দাদু বলেন, মিস্টার তাং, তোমার অনিদ্রার তাড়াতাড়ি চিকিৎসা করানো উচিত। তার জন্য তুমি কেন কিছুদিনের বিরতি নিচ্ছ না? মিস্টার তাং বলে, কারোর আমার চিন্তা করার দরকার নেই। তখন ফেং বলে, আঙ্কেল, আমরা সবাই তো আপনার ভালোর জন্যই বলছি, নয়তো আপনার শরীর সইতে পারবে না। কিন্তু তখনই নিংনিং সেখানে এসে মিস্টার তাং এর হাত ধরে বলে, আমার স্বামীর শরীর একদম শক্ত, কোনো সমস্যা নেই। ইউন বলে, ছোট্ট আন্টি, তুমি কি বলছো? তুমি কি জানো না আঙ্কেলের ইনসমনিয়া রোগ আছে? এমনকি বিদেশের ডাক্তাররাও তাকে ঠিক করতে পারেনি। তখন ফেং ও বলে, তুমি কি আঙ্কেলের চিকিৎসা করাতে চাও না? তুমি কি বিধবা হতে চাও? তখন নিংনিং দাদুকে বলে, মিস্টার তাং এর ইনসমনিয়া এতটাও বেশি বিপজ্জনক নয়, আমি তাকে ঠিক করতে পারি। এবং আমার কাল রাতের চিকিৎসার কারণে মিস্টার তাং খুব ভালোভাবে ঘুমিয়েছেন। মিস্টার তাং ভাবে, বাহ, এই মেয়েটি একবারে আমাকে সত্যিই ঘুম পাড়িয়ে দিল। দাদু জিজ্ঞেস করেন, তুমি সত্যি বলছো? তখন মিস্টার তাং বলে, হ্যাঁ, আমি কাল সত্যিই ঘুমিয়েছিলাম। তখন ইউন বলে, জানি না তুমি আঙ্কেলকে কি দিচ্ছ, কি জানি তা বিষাক্ত হতে পারে। যার উত্তরে নিংনিং বলে, আমার মনে হয় তুমি ভয় পাচ্ছ যে আমি যদি মিস্টার তাংকে ঠিক করে দাও তাহলে তুমি উত্তরাধিকারী স্ত্রী হতে পারবে না। মিস্টার তাং হেসে ভাবে, এই মেয়েটি তো খুব কড়া জবাব দেয়। এরপর দাদু বলেন, তুমি নিশ্চিত তো মিস্টার তাংয়ের কিছু হবে না তো? নিংনিং বলে, আমি পুরো নিশ্চিত, আমি তাকে নিশ্চয়ই ঠিক করে দেব। তখন আন্টি বলে, কমপক্ষে আপনি ইউনকে সুপারভাইজারের পদটি তো দিন। তখন দাদু ঘোষণা করেন যে আরিয়ান একটি খুব বিখ্যাত আন্তর্জাতিক পারফিউম ব্র্যান্ড। যদি ইউন তাদের সাথে সহযোগিতা করতে সফল হয় তাহলে আমি তাকে সুপারভাইজারের পদটি দেব। তখন ইউন বলে, আমি নিশ্চয়ই এই কাজে সফল হব। কিন্তু নিংনিং আরিয়ানের নাম শুনে একটু মিস্টেরিয়াস বিহেভিয়ার করে। এরপর মিস্টার তাং ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল এবং নিংনিং পিছন পিছন হেঁটে আসছিল। এরপর যেই মিস্টার তাং হঠাৎ করে পিছনে ঘোরে তখনই তার নিংনিংয়ের সাথে ধাক্কা লাগে। তখন সে বলে, স্বামী, তুমি হঠাৎ করে থেমে গেলে কেন? মিস্টার তাং বলে, আমার রক্তের রিপোর্ট এসে গেছে। আমি তোমার দক্ষতায় কিছুটা আশ্চর্য হয়েছি, কারণ তার রিপোর্টে কোনো বিষ পাওয়া যায়নি। সে বলে, এখন তো তোমার আমার ওপর ভরসা হয়েছে, তাই না, যে আমি পারফিউমে কতটা ভালো? এমনকি ফেং পরিবারও আমার প্রতিভাকে চিনতে পারেনি। এটা বলতে বলতে সে তার শার্টের ভেতরে স্পর্শ করছিল। মিস্টার তাং তার হাত ধরে ফেলে এবং বলে, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করব, কিন্তু তোমাকে সেই পারফিউম প্রজেক্টে যেতে হবে। এটা শুনে নিংনিং মনে মনে ভাবে, মিস্টার তাংয়ের ভরসা জেতার একটি ভালো সুযোগ পাওয়া গেছে। এবং এরপর সে তার গলায় হাত দিয়ে বলে, চিন্তা করো না স্বামী, আমি প্রজেক্টটা জেতার পাশাপাশি তোমাকে ভালোভাবেও ঘুম পাড়াবো। এরপর নিংনিং যখন যাচ্ছিল তখনই সহকারী তাকে দেখে ফেলে যে মিস তাং এখানে কি করছেন এবং বডিগার্ডদের বলে যে মিস তাংয়ের যেন একটি আঁচড়নও না লাগে। এদিকে মিস্টার তাং ভেতরে বসেছিল এবং দুজন লোক হাঁটু গেড়ে বসে তার কাছে তাদের প্রাণের ভিক্ষা চাইছিল। মেয়েটি বলে, দুঃখিত মিস্টার তাং, আমার আপনার উপর ওয়াইন ঢেলে আপনাকে পটাতে চেষ্টা করা উচিত হয়নি। আমি তো জানতাম না আপনি এত বেশি শক্তিশালী। কিন্তু মিস্টার তাংয়ের নির্দেশে বডিগার্ডরা সেই দুজনকে ধরে নিয়ে যায় যাতে তাদের হাত পা কেটে দিতে পারে। এরপর সহকারী এসে মিস্টার তাংকে জানায় যে এই মাত্র আমি আপনার স্ত্রীকে দেখলাম। এটা শুনে মিস্টার তাং অনেক রেগে যায়। এদিকে আমরা সেই ডিরেক্টরকে দেখি যে আগে থেকে ইউন এবং অন্যান্য ছেলেদের সাথে মিলে ড্রিঙ্কস করছিল। এরপর যেই সেখানে নিংনিং ব্যবসার কথা বলার জন্য আসে তখন সে বলে, এখানে ব্যবসা পরে হয়, সবার আগে ড্রিঙ্কস করতে হয়। কিন্তু ইউন এবং ফেং বলে, তোমাকে তো আমাদের সাথে কোঅপারেশন করার কথা ছিল, কারণ আমরা আগে এসেছি। কিন্তু ডিরেক্টর তাদের কথা ইগনোর করে নিংনিংকে ড্রিঙ্কস করার জন্য বলতে শুরু করে যে তুমি পান করবে কি করবে না। নিংনিং গ্লাস নিয়ে পিছনে সরে আসে, কিন্তু ডিরেক্টর কোথায় থামার পাত্র? সে নিংনিংকে আরও বেশি ড্রিঙ্কস দিতে বলে এবং সাথে সাথেই তার পকেট থেকে একটি ওষুধ বের করে নিংনিংয়ের গ্লাসে ফেলে দেয় যে যদি সাহস থাকে তো এই ড্রিঙ্কসটি খেয়ে দেখাও, তবে আমি তোমার সাথে সাথে ডিল সাইন করে নেব। এটা দেখে সেখানে থাকা বাকি লোকেরা বলতে শুরু করে যে এই নেশা তো খুব বিপজ্জনক, এই মেয়েটি সইতেই পারবে না। আর এটা দেখে ফেংয়ের তো খুশি হচ্ছিল যে একবার এই পানীয়টি খাওয়ার সাহস তো করুক, তারপর দেখো আমি কিভাবে এর সম্মানহানি করি। ইউন ভাবে, ভালো হয়েছে আমি নিংনিংয়ের মতো মেয়েকে বিয়ে করিনি, নয়তো এ তো শুধু আমার অপমানই করাতো।
নিংনিং সেই পানীয়ের গ্লাসটি নিয়ে নেয়। তখন সবাই খুশি হতে শুরু করে, কিন্তু নিংনিং বলে, মনে হয় তুমি ভুলে গেছো, আমি তোমাকে বলেছিলাম যে আমি মিস্টার তাংয়ের স্ত্রী, যিনি বর্তমানে তাং পরিবারের প্রধান। তো তুমি কি সত্যি চাও আমি এই গ্লাসের ওয়াইন পান করি? এটা শুনে সেই ডিরেক্টর ভয় পেয়ে জিজ্ঞেস করে, এ কি সত্যি মিস্টার তাংয়ের স্ত্রী? ইউন বলে, না, এই মেয়েটি শুধু আঙ্কেলের নাম ব্যবহার করছে। ফেং বলে, কে না জানে যে আঙ্কেল তো মেয়েদের খুব ঘৃণা করেন, তার কেন তোমার চিন্তা হবে? এবং সে মনে মনে ভাবে, যদিও তোমার মিস্টার তাংয়ের সাথে বিয়ে হয়েছে, যদিও তুমি পরিবারের প্রধানের স্ত্রী হয়ে যাও, আমার কাছে সেই লোকটি আছে যে আমাকে সুরক্ষা দেয় এবং আমাকে ভালোবাসে, কিন্তু তোমাকে তো তোমার স্বামী পাত্তাও দেয় না। তখন সেখানে দাঁড়িয়ে থাকা ছেলেরা বলে, হ্যাঁ, আমরা মিস্টার তাংকে পাশের ভিআইপি রুমে দেখেছিলাম। যদি মিস্টার তাংয়ের তোমার চিন্তা থাকতো তবে তোমার সাথে আসতেন, বরং আমরা তো মিস্টার তাংয়ের জন্য যদি এই মেয়েটিকে সরিয়ে দিই তবে মিস্টার তাং তো আমাদের ওপর খুশি হবেন। তখন ডিরেক্টর বলে, এর মানে তোমার ব্যাকার তো ইউজলেস, এবং তাকে ধরে ড্রিঙ্কস করাতে শুরু করে। কিন্তু নিংনিং সেই গ্লাসটি তার মাথায় ভেঙে দেয় এবং বলে, তোমার জন্য এই ড্রিঙ্কসটা পর্যাপ্ত, নাকি আরও পরীক্ষা করাবো? এটা শুনে ডিরেক্টর রেগে গিয়েছিল এবং তার বডিগার্ডরা নিংনিংকে ধরে ফেলে। এরপর যখন ডিরেক্টর বোতল তুলে তার মাথায় মারতে যাচ্ছিল, তখনই সেখানে মিস্টার তাং আসে এবং বলে, আমার হাতে চুলকানি হচ্ছে, তো আজকে আমার হাতে মার খেতে চায়? আর সাথে সাথেই মিস্টার তাংয়ের বডিগার্ডরা এসে ডিরেক্টরের সব লোককে ধরে ফেলে। ইউন বলে, আঙ্কেল, আপনি এখানে কি করছেন? নিংনিং বলে, স্বামী, দেখো না, এ আমাকে মারছিল এবং আমাকে নেশা করানোরও চেষ্টা করছিল, বলছিল যে আমার কাপড় খুলে আমাকে মেরে ফেলবে। এরপর মিস্টার তাংয়ের বডিগার্ডরা ডিরেক্টরকেও ধরে ফেলে। ডিরেক্টর বলে, বস, আমি তো আপনাকে সাহায্য করছিলাম, আপনি মেয়েদের ঘৃণা করেন তো, তাই এই মেয়েটিকে সরিয়ে দিতে আপনাকে সাহায্য করছিলাম। মিস্টার তাং বলে, তুই কে? তোকে কে আমার বউকে স্পর্শ করার অনুমতি দিয়েছে? এবং এরপর সে বোতল তুলে টেবিলে মেরে ভেঙে দেয়। এদিকে বডিগার্ডরা ডিরেক্টরের হাত ধরে সামনে রেখেছিল, কারণ ডিরেক্টর এই হাত দিয়ে নিংনিংকে ছুঁয়েছিল, তাই মিস্টার তাং ভাঙা কাজ তার হাতে ঢুকিয়ে দেয় এবং বলে, শেষবার যে লোক আমার সাথে তর্ক করেছিল তার টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দেওয়া হয়েছিল। এদিকে সবাই মিস্টার তাংয়ের এত নিষ্ঠুর ব্যবহার দেখে ভয় পেতে শুরু করে এবং এটা দেখে নিংনিং ভাবে, মনে হচ্ছে এই নিষ্ঠুরের শয়তানি স্বভাব বেরিয়ে আসতে শুরু করেছে। এক তো মিস্টার তাং পরিচালকের হাত ভেঙে দিয়েছিলেন, আর তার ওপর তাকে আদেশ দেন যে ভাঙা কাজটি তোকে খেতে হবে। ডিরেক্টর না চাইতেও ভাঙা টুকরোগুলো খেতে বাধ্য হয়, কারণ সে মিস্টার তাংয়ের স্ত্রীকে নেশা দেওয়ার সাহস করেছিল। তাই ড্রিঙ্কসের মধ্যে থাকা নেশার ওষুধের পুরো শিশি তারা উল্টে দেয় আর বলে যে এখন তোকে এই পুরো ওয়াইনও খেতে হবে। তখন ডিরেক্টর অসহায় হয়ে বলে, এটা তো খুব বিপজ্জনক, এতে তো আমি নিশ্চিত শেষ হয়ে যাব। কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোনো কথা না শুনে তাকে জোর করে খাইয়ে দেয়। এরপর বডিগার্ডরা তাকে ধরে নিয়ে যায়। এসব দেখে ফ্যাংয়ের প্রাণ শুকিয়ে যাচ্ছিল এবং সে ভাবছিল, ভালো হয়েছে আমি সাইকোকে বিয়ে করিনি, নয়তো এ আমার দফারফা করে দিত। এদিকে মিস্টার তাংয়ের রাগের পরিমাণ একটু বেশিই বেড়ে যাচ্ছিল এবং এরপর সে অন্য লোকটিকে শেষ করতে যাচ্ছিল। তখন নিংনিং তাকে থামিয়ে দেয় এবং বলে যে, চলো এবার বাড়ি যাই স্বামী। এটা শুনে মিস্টার তাং জিজ্ঞেস করে, তুমি কি বললে? তখন সে বলে, আমার মনে হচ্ছে তোমার সাথে কিছু একটা হচ্ছে, তাই আমরা আগে বাড়ি যাই, আমি এটা ঠিক করতে তোমাকে সাহায্য করব। এরপর মিস্টার তাং পলক ফেলতে না ফেলতেই তাকে এক হাতে কোলে তুলে নেয়, যেটা দেখে নিংনিংও অবাক হয়ে যায়, কারণ মিস্টার তাং তাকে খুব আবেগপ্রবণভাবে দেখছিল। যেটা দেখে ফ্যাং ভাবে, এ তো সাইকো, তাহলে এই নিংনিংয়ের সাথে এত রোম্যান্টিক কিভাবে হতে পারে? এদিকে এসব দেখে ইউন ভয় পেতে শুরু করে যে কোথাও আঙ্কেল এই মেয়েটির সাথে সত্যি সত্যি বাসর রাত না করে ফেলে এবং এর সাথে বাচ্চা জন্ম না দিয়ে ফেলে, তাহলে আমি সম্পত্তি কিভাবে পাবো? মিস্টার তাং নিংনিংকে এক হাতে কোলে তুলে বাড়ি নিয়ে আসে এবং বিছানায় শোয়ানোর সাথে সাথেই তাড়াতাড়ি নিজের জামাকাপড় খুলতে শুরু করে। কিন্তু নিংনিং তার কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে যে এর তাপমাত্রা তো খুব বেশি উঁচু হয়ে আছে, আর সাইকোর লক্ষণ তো এইগুলো বিন্দুমাত্র নয়। এরপর মিস্টার তাং তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখন নিংনিং তাকে থামিয়ে দেয়। তখন মিস্টার তাং জিজ্ঞেস করে, কি হলো, তোমার কি রিগ্রেট হচ্ছে? কিন্তু সে বলে, না তো, আমার মনে হয়েছিল তোমার শয়তানি লক্ষণগুলো বাইরে আসছে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কোনো শয়তানি আক্রমণ হয়নি। এদিকে মিস্টার তাংয়ের খুব গরম লাগছিল, তাই সে নিজের জামাকাপড় খুলে বাথরুমের দিকে যায়। আর নিংনিং তাড়াতাড়ি একটি মোমবাতি জ্বালিয়ে দেয় এবং এসে তাকে জিজ্ঞেস করে, কি হলো স্বামী? মিস্টার তাং শর্টলেস হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল এবং বলে, তুমি যাও এখান থেকে। কিন্তু সে সেখানেই মোমবাতিটা রেখে দেয় এবং বলে, স্বামী, যখন তোমার শয়তানি লক্ষণ দেখা দেয় তখন কি তোমার সাথে সবসময় এমনই হয়?
কিন্তু মিস্টার তাং কিছু না বলে হঠাৎ করে তার গলা ধরে তাকে নিজের সামনে দাঁড় করায় এবং আয়নায় দেখে বলে, তোমার কি ভয় লাগে না যে আমি তোমাকে ওপরে পাঠিয়ে দেব? এবং সে তার কানে কামড়াতে শুরু করে। এরপর সে তাকে ঘুরিয়ে যখন তার কাছে এসে কিস করতে যাচ্ছিল, তখনই ধূপের প্রভাব শুরু হয়ে যায়। আর নিংনিং সেই সুযোগ নিয়ে তাকে ধাক্কা মেরে বাথটবে ফেলে দেয় এবং নিজেও নিজের জুতো খুলে বাথটবে চলে আসে। তারপর তার ওপর উঠে বসে যায় এবং বলে, স্বামী, তোমার তো শয়তানি লক্ষণ দেখা দিচ্ছিল, তাই আমি তোমাকে ঠিক করার জন্য প্রেমের ধূপ চালিয়ে গিয়েছি। তো এখন একটাই উপায় আছে যে আমি তোমার অ্যান্টিডোট। এরপর মিস্টার তাং তার মাথা ধরে ফেলে এবং বলে, তোমার কি নিজের জীবনটা প্রিয় নয়? তখন সে তার মুখের কাছে এসে বলে, তাহলে চেষ্টা করে কেন দেখছো না তুমি আমাকে মারতেও পারবে কিনা? এটা শুনে মিস্টার তাং অবাক হয়ে যায় যে এই মেয়েটির এত সাহস। কিন্তু এরপর সে কিছু বলার আগেই নিংনিং তাকে কিস করতে শুরু করে, যেটা দেখে মিস্টার তাংও আশ্চর্য ছিল যে এই প্রথম কোনো মেয়ে তাকে কিস করার সাহস করেছে। নিংনিং জিজ্ঞেস করে, কি হলো স্বামী, এখন তোমার ভালো লাগছে? মিস্টার তাং বলে, ঠিক আছে, যেমন তুমি চাও আমি তেমনই করব। এবং এরপর সে তার গলা ধরে তাকে জোরে কিস করতে শুরু করে, আর সে তাকে একটু বেশি আবেগপ্রবণভাবে কিস করছিল। তারপর সে তাকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। কিন্তু নিংনিং ভাবে, আমি শুধু তোমাকে বশ করতে চেয়েছিলাম যাতে আমার প্রতিশোধ নেওয়ার সুযোগ আরও ভালোভাবে বেড়ে যায়। কিন্তু মিস্টার তাং তাকে ধরে সেখানেই কিস করতে শুরু করে এবং তারপর কিস করতে করতে বিছানায় শুইয়ে দেয়। আর সে এত বেশি জোরে কিস করছিল যে নিংনিং নিজের হাতে মিস্টার তাংয়ের পিঠে আঁচড় কেটে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজন একসাথে ঘুমোচ্ছিল। এরপর যেই নিংনিংয়ের চোখ খোলে সে ঘুরে মিস্টার তাংয়ের বুক স্পর্শ করে আর না বুঝে তার বুক চাপতে শুরু করে এবং তারপর নিজেই অবাক হয়। এরপর সে ঘুমন্ত মিস্টার তাংয়ের দিকে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিজের মুখে কম্বল ঢেকে নেয়। কিন্তু মিস্টার তাং হাসতে হাসতে কম্বল তুলে নেয় এবং বলে, কাল রাতে তুমি খুব সাহসী হচ্ছিলে, তাহলে এখন লুকোচ্ছ কেন? নিংনিং বলে, স্বামী, কোঅপারেশন তো ফেল হয়ে যাবে, তাহলে এখন আমরা কি করব? মিস্টার তাং বলে, আমার স্ত্রীর কাজের চিন্তা কত বেশি, আমার সাথে বিছানাতেও কাজের কথা ভাবছে। নিংনিং বলে, কারণ সময় কম আছে তো। তখন মিস্টার তাং বলে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দেব। এটা শুনে তখন সে মিস্টার তাংয়ের ঠোঁটে কিস দিয়ে বলে, ধন্যবাদ স্বামী। এরপর যেই নিংনিং বাইরে আসে, ফ্যাং বো ইউন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে তাদের ইগনোর করে চলে যায়। ফ্যাং ইউনকে বলে, ভালো হয়েছে আমি তোমাকে বিয়ে করেছি, কারণ তোমার আঙ্কেল তো খুব বেশি নিষ্ঠুর আর পাশবিক, আর তুমি এত ভদ্র। ইউন বলে, কিছুদিন পর যখন কোঅপারেশন অংশীদারদের নাম ঘোষণা করা হবে, তখন এ তো কোনো কন্ট্যাক্টই পাবে না, কারণ এর জন্য মিস্টার তাং তাদের থুয়ে দিয়েছে, আর তারপর সুযোগ আমরা পেয়ে যাব। এরপরের দৃশ্যে আমরা দেখি যে তারা দুজন পার্টিতে এসেছে এবং বলছে যে এখানে এত লোক এসেছে, কিন্তু এখানে আঙ্কেল আর আন্টি আসেনি, এর মানে এই কন্ট্যাক্টটা আমরাই পাবো। কিন্তু তখনই সেখানে মিস্টার তাং এবং নিংনিং এর প্রবেশ হয় এবং তারা দুজন হাত ধরাধরি করে আসছিল। এটা দেখে লোকেরা অবাক হয় যে মিস্টার তাং তো মেয়েদের পছন্দ করেন না, তাহলে এই মেয়েটি তার এত ক্লোজ কিভাবে হলো? আর এটা দেখে ফ্যাং ভাবে, এই নির্লজ্জ তো মিস্টার তাংকেও পটিয়ে নিল। তখন ইউন বলে, আঙ্কেল আন্টি, মনে হচ্ছে আপনারা আমাকে উইটনেস হতে দেখতে এসেছেন যখন আমি কন্ট্যাক্টটা পাবো। যেটা শুনে নিংনিং বলে, আগে থেকেই এত লম্বা লম্বা কথা বলো না। ফ্যাং বলে, বোন, তুমি তো ডিরেক্টরের কাছে ক্ষমাও চাওনি, তাহলে কোঅপারেশন তুমি কিভাবে পেতে পারো? মিস্টার তাং বলে, এখানে কারো এত সাহস নেই যে আমার বউকে দিয়ে ক্ষমা চাওয়াবে। এরপর ডিরেক্টর ঘোষণা করেন যে বিজনেস পার্টনার সিলেক্ট করা হয়ে গেছে এবং এরপর সে ইউনের নাম নেয়। যেটা শুনে তখন ইউন এবং ফ্যাং খুশি হতে শুরু করে। এদিকে ডিরেক্টর মনে মনে ভাবে, মিস্টার তাং, যদিও আমি আপনাকে অসন্তুষ্ট করেছি, কিন্তু পার্টনার বেছে নেবার অধিকার আমার হাতে নেই, তাই আপনি আমাকে এইবার কিছুই বলতে পারবেন না। এদিকে ফ্যাং তো হাওয়ায় উঠতে শুরু করে আর বলে, বোন আর আঙ্কেল, তোমরা যত শক্তিশালী হও না কেন, তবুও ইউনের সাথে তুলনা করতে পারবে না। তখন নিংনিং বলে, তুমি কি জানো এই প্রজেক্টের আসল মালিক কে? ফ্যাং অবাক চায়, মানে কি? তখনই সেখানে সেই প্রজেক্টের বসের প্রবেশ হয় এবং সে ডিরেক্টরকে ধাক্কা মেরে নিজে স্টেজে চলে আসে। আর এটা দেখে ডিরেক্টর হতবাক হয়ে যায় যে এ তো বিদেশে ছিল। এরপর সেই বস সবাইকে ঘোষণা করেন যে আমি আমার প্রজেক্টটা নিংনিং এর সাথে কোঅপারেশন করতে চাই। আর তখন সবাই হাততালি দিতে শুরু করে, বিশেষ করে মিস্টার তাং। কিন্তু এই ঘটনায় ফেং এর তো হুঁশ হারিয়ে যায়। আর তখনই নিংনিং তাকে বলে, এখন মজাটা টের পাচ্ছ?
আসলে ঘটনাটি এমন হয়েছিল যে সেই বস প্রথমে নিংনিং এর পাঠানো পারফিউম দেখে নিয়েছিলেন, যা তার খুব পছন্দ হয়েছিল এবং তাই সে নিজেই তার সাথে কোঅপারেশন করার জন্য চলে এসেছিলেন। ইউন বলে, এটা তো আমার সাথে অন্যায় হচ্ছে, ডিরেক্টর কোঅপারেশন তো আমাকে দিয়েছিল। তখন বস বলেন, ডিরেক্টরের কথা কে শোনে? তোমার কি মনে হয় আমি জানি না? ডিরেক্টর তোমার কাছ থেকে 5 মিলিয়নের ঘুষ নিয়েছে, তাই আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করছি। এবং তারপর তিনি ডিরেক্টরকে পুলিশকে দিতে যান। তখন ডিরেক্টর বলে, এখানে আমার ভুল নেই, এই ইউন আমাকে ফাঁসিয়েছিল। ইউন বলে, টাকা তুমি নিয়েছো, আমার ওপর দোষ দিও না। তখনই পুলিশ ডিরেক্টরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব দেখে ফেং বলে, এটা কিভাবে হতে পারে? এই কন্টেন্ট তো এই নিংনিং এর তো কিছুতেই পাওয়ার কথা নয়। প্রজেক্টের মালিক বলেন, আমরা নিংনিং এর পারফিউম ধূপটি দেখেছি, তা এই দুনিয়াতে একেবারে বিরল, তাই সেই এই প্রজেক্টের যোগ্য। ফেং বলে, আমি তো মানি না, নিশ্চিত আঙ্কেল তাকে সাহায্য করেছেন। এরপর যেই সে নিংনিং এর দিকে আঙুল দেখাতে যাচ্ছিল, সেই মিস্টার তাং তার হাত ধরে মুচড়ে দিয়ে বলে, মনে হচ্ছে তোমার আঙুল সুস্থ চাই না, এগুলো এক এক করে ভাঙতে হবে। তখন নিংনিং বলে, স্বামী, এখানে এত লোক আছে, এই জানোয়ারদের ইগনোর করা উচিত। তখন সে তার কথা শুনে বলে, আমার বউ একদম ঠিক বলছে। এরপর তারা দুজন কন্ট্যাক্ট নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। এদিকে ইউন ভাবে, যদি আমি আগে জানতাম নিংনিং এত বুদ্ধিমতী, তাহলে আমি তাকে বিয়ে করতাম এবং এই কোঅপারেশন আমি পেতাম। আর ফেং ভাবে, আমার মিস্টার তাংকে বিয়ে করা উচিত ছিল, কারণ এই ইউন তো কোনো কাজেরই নয়, শুধু ছেড়ে যাওয়ার। এবং সে বলে, ইউন, চিন্তা করো না, এখনো আমরা হারিনি, আমরা অন্য পথ খুঁজে নেব। পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজন দাদুর সামনে বসে আছে। তখন ইউন দাদুকে বলে, দাদু, সেই আন্তর্জাতিক পারফিউম প্রজেক্টটা আমরা ছোট্ট আন্টিকে কিভাবে দিতে পারি? কারণ ছোট্ট আন্টির তো এত অভিজ্ঞতাও নেই। এটা কেন আমাকে আর ফেংকে দিচ্ছেন না? আমরা দুজন মিলে কাজ করব। এবং ফেং বলে, দাদু, বোন তো সবসময় বাড়িতেই থাকতো, তাই সে আজ পর্যন্ত কোম্পানিতেও যায়নি এবং হঠাৎ তাকে এত বড় প্রজেক্টটা দেওয়া হলে নিশ্চিত সে এটা খারাপ করে দেবে। আর আন্টিও তাদের সাথে মিলে দাদুকে উত্তেজিত করতে লেগেছিল। তখন দাদু বলেন, এই প্রজেক্টটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি মিস্টার তাং এবং নিংনিং দুজনকেই এখানে ডেকেছি। ইতিমধ্যে তারা দুজন সেখানে আসে এবং বলে, এখানে কি বাজে কথা হচ্ছে? ফেং বলে, বোন, আমি চাই না তোমার সবার সামনে মজা হয়ে যাক। এরপর আন্টি বলে, ফেং তো পারফিউম কোম্পানিতে আগেও কাজ করেছে, সে তো তোমাকে সাহায্য করতেও রাজি, তোমার তো তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তখন মিস্টার তাং বলে, যদি আমার স্ত্রীর এই প্রজেক্টটা খারাপও হয়ে যায়, তবুও আমি আমার পকেট থেকে সমস্ত খরচ পূরণ করে নেব। তোমরা কে হও আমার স্ত্রীর ওপর আঙুল তোলার? তখন আন্টি বলে, আমরা তোমাকে তোমার স্ত্রীকে এত বড় একটা প্রজেক্ট নষ্ট করা থেকে থামাতে পারি না, কিন্তু এর মানে এই নয় যে সে এত বড় প্রকল্পকে মজা মনে করবে। নিংনিং বলে, এই এত বড় প্রজেক্টটা আমি নিজেই জিতেছি। ফেং বলে, আমি তো মানি না, যদি বোন তোমার মধ্যে এত শক্তি থাকে তবে চলো আমার সাথে পারফিউম প্রতিযোগিতা করো, যে জিতবে প্রজেক্টটা সে পাবে। নিংনিংও 1 মিনিটও দ্বিধা না করে হ্যাঁ করে দেয়। ফেং বলে, যে জিতবে প্রজেক্টটা সে পাবে এবং যে হারবে তাকে হাঁটু গেড়ে বসে নিজেকে পরাজিত বলে মানতে হবে। এর পরের দৃশ্যে তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। যেই তারা দুজন চোখের বাঁধন পরে, ফেং বলে, বোন, এখনো সুযোগ আছে, হার মেনে নাও, নয়তো দেখো হাঁটু গেড়ে বসতে হলে কত লজ্জাজনক হবে। নিংনিং বলে, আপাতত নিজের জিভের ওপর নয়, নিজের হাতের ওপর মনোযোগ দাও। তারপর যেই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, তারা দুজনেই পারফিউম বানাতে শুরু করে, কিন্তু নিংনিং ফেং এর আগে বানিয়ে ফেলে। তখন ফেং বলে, তুমি নিশ্চয়ই চিটিং, এবং সে পারফিউমের গন্ধ শুঁকে অবাক হয়ে বলে, নিশ্চয়ই আঙ্কেল তোমাকে সাহায্য করেছেন। কিন্তু দাদু ফেং এর উপর চেঁচিয়ে ওঠেন যে, তুমি কি এখন নিজের হার সহ্য করতে পারছো না? নিংনিং বলে, এখন তোমার প্রতিশ্রুতি পূরণ করার সময় এসে গেছে। ফেং বলে, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনোই হাঁটু গেড়ে বসিনি, তুমি কখনো পারফিউমার হতেই পারো না, নিশ্চিত তুমি নকল। এবং তার উপর জিনিস ছুঁড়ে মারে। যেই তা নিংনিংকে লাগতে যাচ্ছিল, তখন মিস্টার তাং দ্রুত যেয়ে ধরে তাকে বাঁচিয়ে নেয়,
যার ফলে তার হাতে চোট লেগে যায়। এসব দেখে দাদু ইউনের ওপর চেঁচিয়ে ওঠেন যে তুমি তোমার জন্য এমন বউ খুঁজেছ। তখন ইউন ফেংকে চড় মেরে বলে হাঁটু গেড়ে বসে এখন ক্ষমা চাও। তখন ফেংও হাঁটু গেড়ে পড়ে বলে দুঃখিত দাদু, দুঃখিত আঙ্কেল। নিংনিং বলে তুমি কি কিছু ভুলে গেছো? তখন ফেং নিজেকে পরাজিত বলে মেনে নেয়। মিস্টার তাং বলে এখন তোমাকে সারা রাত পূর্বপুরুষের হলে এভাবে হাঁটু গেড়ে বসে থাকার শাস্তি দেওয়া হচ্ছে, এবং যদি তুমি তখনও বড়দের সম্মান করতে না শেখো তাহলে তাং পরিবার থেকে চলে যাবে। এরপর ইউন ফেংকে টেনে নিয়ে আসে এবং বলে যে তোমাকে বিয়ে করে আমি খুব রিগ্রেট। যখন তুমি আমাকে মার খাওয়াচ্ছিলে তখন বলছিলে নিংনিং খুব দুর্বল আর বোকা, কিন্তু বাস্তবে তো তুমি লুজার বের হলে। ফেং বলে কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ইউন বলে ওটা তো আগের কথা ছিল, এখন তো আর বাসি না। নিংনিং কত স্মার্ট আর সুন্দরী, আঙ্কেলের বদলে আমার তাকে বিয়ে করা উচিত ছিল। ফেং তাকে বলে তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি এখন নিংনিংকে বিয়ে করে নেবে। ইউন বলে ভালো আইডিয়া, নিংনিং আসলে আগে আমার হবু স্ত্রী ছিল, তো আমি তাকে আঙ্কেলের কাছ থেকে ফিরিয়ে নেব। এরপর যেই সে চলে যায় সেই ফেং রেগে ফেটে পড়ে এবং বলে সেই নিংনিং আমার মানুষটিকে ছিনিয়ে নিল। কিন্তু তখনই একজন লোক এসে তাকে ধরে হাঁটু গেড়ে বসিয়ে দেয় যে এখন সারা রাত এমন করে থাকো। এদিকে নিংনিং মিস্টার তাংয়ের চোটের ওপর ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে তোমার হাত কত দামি, এতে কোনো চোটের দাগ থাকা উচিত নয়। মিস্টার তাং তার হাত ধরে ফেলে এবং তার কাছে এসে বলে তুমি সবসময় ইচ্ছে করে আমাকে উত্ত্যক্ত করো তো, যাতে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরপর নিংনিং তাকে হালকা করে কিস করে নেয়, যেটা দেখে মিস্টার তাং হতবাক হয়ে যায়। এরপর নিংনিং বলে যদি সেই কাঁচ আমার মুখে লেগে যেত তাহলে তোমার স্ত্রী সুন্দরী থাকতে পারত না। মিস্টার তাং বলে তুমি এত বেশি স্মার্ট আর বুদ্ধিমতী, তাহলে তুমি এতদিন ধরে রুহান পরিবারে কেন ছিলে? নিংনিং বলে সেখানে তো আমি একা থাকতাম, কিন্তু এখন আমাকে সুরক্ষা দেওয়ার জন্য আমার স্বামী আছে। মিস্টার তাং তার মুখ ধরে বলে তুমি খুব ভালো অভিনয় করো, কখনো কখনো তো বোঝা যায় না এটা তোমার অভিনয় নাকি আসল। সে ভাবে আচ্ছা আমাকে পরীক্ষা করছো, এবং বলে অবশ্যই আমি আসলে আমি তো আমার স্বামীকে সবচেয়ে বেশি পছন্দ করি। এর পরের দিন যেই নিংনিং বাইরে আসে ইউন তার জন্য গোলাপ নিয়ে আসে, যেটা দেখে সে বলে পাগল হয়ে গেছো নাকি, আমি তোমার আন্টি। ইউন বলে কিন্তু আগে তুমি আমার হবু স্ত্রী ছিলে। ফ্রেন্ডস, এরপর কি হবে? নিংনিং কি ইউনের প্রস্তাব মেনে নিয়ে তাকে বিয়ে করে মিস্টার তাংয়ের সাথে বেইমানি করবে? আর মিস্টার তাং যদি ইউনের ব্যাপারে জানতে পারে তাহলে সে তার কি অবস্থা করবে? এসব যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। নেক্সট পার্ট। ধন্যবাদ।